তুমি বলি দেখো, গ্লোবাল ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি একটা রিপোর্ট প্লেস করেছিল ভারতের উদ্দেশ্যে, যে ভারতের অভ্যন্তরীণ যে এক্সট্রিমিজম, এই যে মাওয়িস্ট এক্সট্রিমিজম কমিউনিস্ট মুভমেন্টের নাম করে, সেটা এই মুহূর্তে ভারতের সবচাইতে বড় থ্রেট, সুরক্ষার আভ্যন্তরীণ সুরক্ষার সবচেয়ে বড় থ্রেট শুধু নয়, তারা একটা হিসাব দেখিয়েছিল যে ইউএস ডলার হিসাবে $177 বিলিয়ন শুধু ব্যয় হয় এটাকে ট্র্যাকেল করতে, যেটা আমাদের জিডিপির অলমোস্ট 10%-এর কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন? এটা ইকোনমিক অ্যাসপেক্টে আমি বলছি যে এই যে ভারতবর্ষের অভ্যন্তরে যখন আমরা বাইরের শত্রুদের থেকে লড়াই করছি, দীর্ঘ উগ্রপন্থীদের সাথে আমরা লড়াই করতে হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত উগ্রপন্থার সাথে লড়াই করছি, তখন আমাদের ভেতরে যে এক্সট্রিম ক্যারেক্টার, যেটা একটু আগে আমাদের লাহিড়ী বলল যে একদম পশুপতি থেকে শুরু করে তিরুপতি, এই যে রেড করিডরটা, এটা কিন্তু বিখ্যাত এবং এই ডিপ স্টেটেরই একটা মেকানিজমের পার্ট, যেটা নেপালকে রেড করিডর করে নিয়ে ভারতে ঢোকার চেষ্টা। এবার তোমাকে আমি আমাকে একটা ঝন্টুদা, আমাকে একটা কথা বলুন, এই টাকাটা এরা কোথা থেকে পায়? এক্স্যাক্টলি এইটাই হচ্ছে প্রশ্ন, এইটাই প্রশ্ন আমি করতে যাচ্ছি। এটাও আমি ভাবি, এই দামি দামি বইগুলো কেনার টাকাটা কোথা থেকে পায়? এটা নিয়ে একটা এনআইএ ইনভেস্টিগেশন করা উচিত। অনির্বাণ এটাতে সাপোর্ট করবে আমায়। প্রথমেই বলি, এই দামি দামি বই কিনছে, বই কেনার জন্য বলছে, দামি দামি বই কেনার টাকাটা পাচ্ছে কোথা থেকে? বইও কেনা যাবে না। কার টাকায়? এত একটা সাধারণ গরিব ঘরের ছেলে এত টাকার বই কিনতে পারে? বই না পড়ে যারা অধ্যাপক হয়েছে তাদের কথা বলছো? এর ইকোনমিক্যাল রিসোর্সটা দুটো পার্টে আছে। একটা বাইরের বিশ্বের ডিপ স্টেটগুলো যারা এই মানে ধর্মীয় মৌলবাদকে সাপ্লাই করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দিচ্ছে, একই চেইন এদেরকে দিচ্ছে অভ্যন্তরে ভিন্ন নাম দিয়ে। এরা তো ধর্মীয় মৌলবাদের সাথে যুক্ত না, ইকোনমিক্যাল অ্যাসপেক্টে এরা মুক্তি চাইছে, এটা এক ধরনের ধারার উগ্রপন্থা। দ্বিতীয়, এদের আরেকটা সোর্স অফ ইকোনমি হচ্ছে ভারতবর্ষের শহরে যে এক্সট্রিমিক ভদ্রলোক, যারা একটু দীপাঞ্জুবাবু বলছিল স্নো পাউডার মেখে চশমা পরে সুন্দর গুটিসুটি ভাবে ভদ্র কথাবার্তা বলে, তাদের আমি তোমায় বলছি যে প্রথমেই সাপ্লাই লাইনটা কাটতে হবে। আমি বলছি এটা এই এক্সট্রিমিজমটাকে শুধু অস্ত্রের জোর দিয়ে আটকানো যাবে না ময়ূর। শুধু এই ধরনের অস্ত্রের জোর দিয়ে 126টা জেলার মধ্যে কনসলিডেটেড করা, যেটা এখন কমে 38টা জেলায় হয়েছে, 70% জেলার থেকে নির্মূল হয়েছে, কমানো যাবে না, নির্মূল করা যাবে না। কারণ এরা যুক্ত আছে 92,000 বর্গ কিলোমিটার আদিবাসী জোনে, যারা আদিবাসীদের অনুন্নয়নটাকে হাতিয়ার করে ভিতরে আশ্রয় নিয়েছে। আদিবাসীদের ভিতরে উন্নয়নের জন্য তাই 1992 সালে যে সংবিধানের 73তম সংবিধান করে যে পেশা আনা হলো, পঞ্চায়েত এক্সটেনশন শিডিউল এরিয়া, সেই এরিয়ার মাধ্যমে এদেরকে গণতন্ত্র শুধু নয়, এদের ইনক্লুশনাল পলিটিক্স ডেভেলপমেন্টের আঙ্গিকে এদেরকে না আনতে পারলে যাবে না। আদিবাসীদের যে থাকার জায়গা, সেইখানে বনভূমিতে কোনো প্রজেক্ট করতে হলে তাদের আর কোনো সম্মতি নিতে হবে না। এই আইন বিজেপি সরকার এনেছে। এবার আমাকে ভালো না খারাপ? আমি আমাকে বলছি তো, আমি এই ইনক্লুশন পেশা আনার পরে কেন আদিবাসী মূল ভূখণ্ডের এই অরণ্য অধিকার 2005, এই অরণ্য অধিকার কেন ডিস্টারবেন্স করা হচ্ছে? ময়ূক পরিষ্কার বলে রাখি, কোনো উগ্রপন্থাকেই বন্দুকের জোরে পুরোপুরি নাশ করা যায় না। তাদের সোর্সকে কাটতে হলে, জনবিচ্ছিন্ন করতে হলে, সেই আন্ডার ডেভেলপ কমিউনিটি, যেখানে এখানে মাওবাদীদের আশ্রয়স্থলটা হচ্ছে আদিবাসীদের অনুন্নয়ন, এটাকে দিতে হবে। দ্বিতীয়, আমি অনির্বাণের কাছে একটা প্রশ্ন করছি, ধন্যবাদ তুমি এটা ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই পশ্চিমবঙ্গেও তো যথেষ্টভাবে তোমার সরকার একের পর এক কোর জঙ্গলে বড় বড় ফ্ল্যাট কালচার স্টুডিও অ্যাপার্টমেন্ট করা ছাড় দিয়েছে। মূর্তির থেকে শুরু করে পুরুলিয়ার এক্সট্রিম জায়গাগুলো আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, সেইটাও তো তোমাকে বলতে হবে। এবং আচ্ছা, উত্তরটা নিচ্ছে, কারণ কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে এবং এইটাই ভারতবর্ষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।